নমস্কার বন্ধুরা, অপুলেন ম্যাথে তোমাদের স্বাগত। আজ আমি সপ্তম শ্রেণীর গণিতের অঙ্কের নিজে করি 1.2 এর যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলো নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করব। তো তোমরা এই প্রত্যেকটা অঙ্ক খুব সহজ পদ্ধতিতে যদি শিখতে চাও তাহলে ভিডিওটা তোমাদের জন্য। তো এই অঙ্কগুলি দেখে নাও যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো সব ঐকিক পদ্ধতিতে করতে হবে। এখানে দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক কী, বা এখানে কোনটি ব্যস্ত সম্পর্ক কোনটি সরল সম্পর্ক সেই সম্পর্কে আলোচনা করতে হবে। তো তোমরা খুব সহজ পদ্ধতিতে এই অঙ্কগুলো শিখে যাবে। তো অঙ্কগুলো দেখে নাও। দেখো প্রথম অঙ্কটি আছে, দেখে নাও যে একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করি। তো দেখো যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথমেই জানতে হবে কিভাবে আমরা কোনটি সরল সম্পর্ক বা কোনটি ব্যস্ত সম্পর্ক। কোনটি সরল সম্পর্ক কোনটি ব্যস্ত সম্পর্ক আগে এটা জানতে হবে। তো প্রথমেই ভালো করে অঙ্কগুলো তোমরা ভালো করে দেখবে, তাহলে বুঝতে পারবে যে কোনটি সরল সম্পর্ক কোনটি ব্যস্ত সম্পর্ক। তো প্রথমেই দেখো যে একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়। এখানে দেখো যে চাকাটি কতবার ঘুরছে, 55 বার ঘুরছে, কত মিটার পথ যাচ্ছে, 77 মিটার পথ যাচ্ছে। তাহলে এখানে আমাদের দুটো বিষয় ক্লিয়ার যে এখানে চাকাটা ঘুরছে 55 বার আর এখানে মোট পথ যাচ্ছে। তাহলে এই দুটো বিষয়কে আমরা লিখে নেব। তো দেখো আমি লিখে নিয়েছি যে চাকা, দেখো ঘূর্ণন পথ মিটার। এরপর তোমরা অঙ্কটাতে খেয়াল করো, যে অঙ্ক বইটিতে তোমরা খেয়াল করো যে দেখো 55 বার ঘুরে 77 মিটার। তাহলে আমরা প্রথমেই এখানে চাকা ঘূর্ণনের তলায় কত লিখব, 55 লিখব। এখানে কারণ চাকাটা ঘুরছে 55 বার, তার জন্য 55 বার চাকাটা ঘুরছে, তার জন্য 55 এবং কত মিটার পথ যাচ্ছে, 77 মিটার পথ যাচ্ছে, তার জন্য এখানে লিখে দিলাম 77 মিটার। তারপরে দেখো যে তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করি। তাহলে এখানে 98 মিটার পথ যেতে, তাহলে এই দিকে যদি আমাদের 98 মিটার পথ বলেছে, তার জন্য 98 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে হিসাব করি। তাহলে তার জন্য এখানে জিজ্ঞাসা চিহ্ন দিলাম। তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমাদের দুটো বিষয়কে আগে ক্লিয়ার করে নিতে হবে, তারপরে দেখতে হবে কার কাছে কোন সংখ্যাটি রয়েছে। তো এরপরে দেখতে হবে যে অঙ্কটি সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। তো তোমরা সরল সম্পর্ক কি করে বুঝবে আর ব্যস্ত সম্পর্ক কি করে বুঝবে দেখে নাও। দেখো যে আমাদের চাকা যখন ঘুরছিল 55 বার, পথ যাচ্ছিল 77 মিটার, ঠিক আছে। তাহলে এখন কি হয়েছে, পথ বেড়েছে না কমেছে, না পথ বেড়েছে। যদি পথ বাড়ে তাহলে চাকাও কি হবে, তাহলে তোমরা বলো যে চাকা কি হবে, চাকাও ঘুরবে বেশি। তাহলে দুটোই কি হচ্ছে, দুটোই বাড়ছে। দেখো সরল সম্পর্ক কি করে নির্ণয় হয়, যে যদি দুটোই বাড়ে এবং দুটোই যদি কমে তাহলে হয়ে যাচ্ছে সরল সম্পর্ক। তাহলে হয়ে যাচ্ছে সরল সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক আমরা কিভাবে খুঁজব, ব্যস্ত সম্পর্ক হচ্ছে যদি একটি বাড়ে এবং তার পরেরটি কমে তাহলে হয়ে যাচ্ছে ব্যস্ত সম্পর্ক। তো তোমাদের আর বুঝতে নিশ্চয়ই অসুবিধা হবে না যে কোনটি সরল সম্পর্ক কোনটি ব্যস্ত সম্পর্ক। তো দেখে নাও যে এখানে 77 মিটার পথ যায়, এখন 98 মিটার পথ যাচ্ছে, তাহলে এটা কি হচ্ছে, বাড়ছে। তোমরা বুঝে নাও যে চাকার ঘূর্ণনও কি হবে, বাড়বে। তাহলে যখন দুটোই বাড়ছে তাহলে কি হয়ে যাবে, এটি সরল সম্পর্ক।
তো দেখে নাও বন্ধুরা যে চাকা ও পথ হলো সরল সম্পর্ক, কারণ পথ বেশি যেতে হলে চাকাও ঘুরবে বেশি। তাহলে এরপর আমরা লিখব যে ঐকিক নিয়মে সমাধান করে পাই। তো ঐকিক নিয়মে সমাধান করে পাই, এরপরে তোমরা এই যেই ছকটা আছে এই ছকটা থেকেই তোমরা সাজাতে পারবে। তো কিভাবে সাজিয়ে লিখবে দেখে নাও। তো দেখো সহজ করে একদম লিখতে পারবে তোমরা। দেখো এইদিকে যেহেতু সংখ্যা দুটোই পূর্ণ আছে, এই দিকেরটা দেওয়া নেই, তাহলে আমরা এই দিক থেকেই তৈরি করব যে 77 মিটার পথ যেতে চাকা ঘুরে 55 বার। প্রথমেই আমরা এই লেখাটাকে লিখব। দেখো যে 77 মিটার পথ যেতে চাকা ঘুরে 55 বার। এরপর দেখো যেহেতু এটা ঐকিক নিয়ম, তার জন্য 1 মিটার পথ যেতে চাকা ঘুরে, এখানে 55 আছে, 55/77। যেহেতু এটা সরল সম্পর্ক, দেখো এটা যেহেতু আমাদের সরল সম্পর্ক, তার জন্য এটা আমাদের এইভাবে লিখতে হবে, যেখানে এই সংখ্যাটা আছে এই সংখ্যাটার তলায় এই সংখ্যাটা চলে যাবে, ভাগে চলে যাবে। তারপরে দেখো আমাদের কি বের করতে দিয়েছে, 98 মিটার পথ যেতে চাকা ঘুরে কতবার। তাহলে এখানে এরপর আমরা লিখব যে 98 মিটার পথ যেতে চাকা ঘোরে 55/77 গুণিত 98। দেখো এরপরে এটাকে আমরা কাটাকুটি করতে হবে। দেখো 5 11 দিয়ে, দেখো 5 11 55, 7 11 77। এরপর দেখো নিচে আছে 7, উপরে 5 আর এই দিকে আছে 98। তো দেখো 7-এর সাথে 98 যদি আমরা কাটাকুটি করি তাহলে এখানে হয়ে যাচ্ছে 14। তাহলে উপরে কত রইল, 5 আর 14, নিচে কিছু নেই। তাহলে উপরের কি সম্পর্কে আছে, এরা গুণ, তাহলে এদের গুণ করে দিতে হবে। 5 14 কত হয়, 70। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অতএব দিয়ে লিখতে হবে নিচে, তাহলে অতএব দিয়ে লিখলাম যে তবে 98 মিটার পথ যেতে ওই চাকা 70 বার ঘোরে। এটাই হচ্ছে অ্যান্সার। এর পরবর্তী কোয়েশ্চেনটা দেখে নাও। তো 2-এর দাগের অঙ্কটি আছে, দেখে নাও যে দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসাব করি। তো এখানে দুটো বিষয় হলো যে সাঁতার শিখতে যায় এবং একটা দিন সংখ্যা দিয়েছে এবং সাঁতার শেখার দিন সংখ্যা দিয়েছে। তাহলে চলো দেখো যে একদিকে লিখেছি আমি দিন সংখ্যা আর একদিকে লিখেছি সাঁতার শেখার দিন সংখ্যা। তো প্রথমে দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। তাহলে সপ্তাহ, এক সপ্তাহ মানে কত, এক সপ্তাহ মানে হচ্ছে 7 দিন। তাহলে 7 দিনে সাঁতার শিখতে যায় সে একদিন। তাহলে 364 দিনে সে সাঁতার শিখতে কত দিন যায়। তাহলে এরপর দেখো সম্পর্ক বের করতে গেলে দেখে নাও যে লিখতে হবে, দেখো তাহলে এক্ষেত্রে দিন সংখ্যা বাড়লে সাঁতারের দিন সংখ্যাও বাড়বে, সুতরাং এটি হচ্ছে সরল সম্পর্ক। দেখো এরপর ঐকিক নিয়মে সমাধান করে পায়। তো ওই অঙ্কটাতেই আছে, দেখে নাও যে দীপ্তার্ক যদি দিন সংখ্যা, এই যে এক সপ্তাহে যদি সে একদিন শিখতে যায়, তাহলে এখান থেকে তোমাকে লিখতে হবে যে দীপ্তার্ক 7 দিনে সাঁতার শিখতে যায় একদিন। তাহলে দেখো দীপ্তার্ক 7 দিনে সাঁতার শিখতে যায় একদিন। তাহলে একদিনে সাঁতার শিখতে যায়, দেখো যেহেতু এটা সরল সম্পর্ক তার জন্য 1 এখানে যেই 7টা আছে সেটা এখানে চলে আসবে। তারপরে দেখো এখানে চেয়েছে কি যে 364 দিনে সে সাঁতারের দিন সংখ্যা কত হবে। তাহলে দেখো যে 364 দিনে 1/7 × 364। দেখো যদি আমরা এই 7 দিয়ে কাটাকুটি করি তাহলে এখানে হবে 52 দিন। অতএব লিখব, অতএব দিয়ে 364 দিনে সে মোট 52 দিন সাঁতার শিখতে যায়। তাহলে বন্ধুরা তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো নিশ্চয়। যদি এই অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কোনখানটা অসুবিধা হচ্ছে।
তো আমি সেখানটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখো এই 3, 4, 5-এর দাগের অবধি তোমরা বাড়িতে করে নেবে, দেখবে ঠিক এই পদ্ধতি এই অঙ্কগুলো করলে সমাধান হয়ে যাবে। তো আমি একদম 6-এর দাগের অঙ্কটা করাচ্ছি। দেখো 6-এর দাগের যে অঙ্কটি আছে, কোনো সম্পত্তির মোট পরিমাণ 5/7 অংশের মূল্য 1825 টাকা, ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত টাকা হিসাব করি। দুটো বিষয় বুঝে নাও যে এখানে দেওয়া আছে সম্পত্তির মোট পরিমাণ 5/7 অংশের মূল্য 1825 টাকা। তাহলে এখানে মোট পরিমাণ দেওয়া রয়েছে সম্পত্তির, মানে সম্পত্তির অংশের পরিমাণ দেওয়া রয়েছে, আর এখানে সম্পত্তির মূল্য দেওয়া রয়েছে। তাহলে তোমরা দুটো বিষয়কে খাতায় তুলে নাও। তো দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো সম্পত্তির অংশ এবং সম্পত্তির মূল্য। দেখো এখানে আছে সম্পত্তির অংশ আছে 5/7 অংশের মূল্য 1825 টাকা, আর 2/7 অংশের মূল্য কত। তাহলে এখানে সম্পত্তির অংশ 5/7 অংশের মূল্য কত পড়ছে, 1825 টাকা, আর এখানে 2/7 অংশের মূল্য কত, এটা বের করতে হবে। এরপর দেখো এটা কোন সম্পর্কে আছে, দেখো সম্পত্তির অংশ এখানে কি হচ্ছে, এখানে কমছে, কমলে কি হবে, সম্পত্তির মূল্যও কি হবে, কমবে। তাহলে কি হচ্ছে, সরল সম্পর্ক। যদি সম্পত্তির অংশ বাড়তো তাহলে সম্পত্তির মূল্যও বাড়বে, তাহলে হয়ে যাবে সরল সম্পর্ক। যদি একই সাথে বাড়ে এবং একই সাথে কমে তাহলে বলেছিলাম যে সরল সম্পর্ক। দেখো এক্ষেত্রে লিখবে যে সম্পত্তির অংশ কমছে তাই সম্পত্তির মূল্যও কমবে, অর্থাৎ এটি সরল সম্পর্ক। যদি সম্পত্তির অংশ বাড়তো তাহলে সম্পত্তির মূল্যও বাড়বে, তাহলেও হবে সরল সম্পর্ক। তাহলে ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে এখান থেকে তোমরা কি লিখবে, দেখো যে মোট সম্পত্তির 5/7 অংশ মূল্য হলো 1825 টাকা। যে মোট সম্পত্তি 5/7 অংশের মূল্য 1825 টাকা, তাহলে এখানে মোট সম্পত্তির এক অংশের মূল্য 1825 ভাজিত 5/7। দেখো এরপরে এটাকে আমরা এখানে কাটাকুটি করে নেব, তাহলে এর পরেরটাতে কাটাকুটি করতে সুবিধা হবে। দেখো এখানে 1825, এই ভাজিতটাকে যদি আমরা গুণে লিখি তাহলে এইখানের সংখ্যাটা উল্টে যায়, ওপরে হয়ে যাবে 7, নিচে হয়ে যাবে 5। দিয়ে আমরা যদি এই 5 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 5-এর সাথে 1825-এর যায় 565, তোমরা ভাগ করে দেখে নেবে। এবং 565-র সাথে 7-এর যদি গুণ করি তাহলে হয়ে যায় 3955। তারপরে দেখো যেখানে তারপরে মোট সম্পত্তি 2/7 অংশের মূল্য কত হবে, এই যে এটা বেরিয়েছে 3955 গুণিত 2/7, কারণ এখানে গুণ সম্পর্ক হয়, এখানে ভাগ করে লেখা হতো, বাই দিয়ে লেখা হতো। এরপর দেখো 7 দিয়ে যদি আমরা এটাকে কাটাকুটি করি তাহলে হয় 565, এবার 565কে 2 দিয়ে গুণ করলে হয় 1130 টাকা। তাহলে অতএব দিয়ে আমরা লিখব, তো অতএব দিয়ে লিখবে ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য হবে 1130 টাকা। দেখো 7-এর দাগের অঙ্কটা দেখে নাও, একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুত আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করি। দেখো এটাকে স্টার মার্ক দিয়ে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের ফার্স্ট ইউনিটে অবশ্যই পড়তে পারে। তো এখানে দুটো বিষয় দেখে নাও যে এখানে 48 জন এবং সপ্তাহে যে খাবার মজুত আছে, তাহলে এই দুটো বিষয়কে খাতায় তোলো। তো দেখো একদিকে লিখেছি সৈন্য সংখ্যা আর একদিকে লিখেছি সপ্তাহের সংখ্যা। তো অঙ্কটিতে আছে দেখে নাও যে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুত আছে। তাহলে লিখে নাও 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। তারপরে কি বলেছে দেখো যে ও যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয়
তাহলে কি করছে ওই দলে আরও 8জন, মানে 48-এর সাথে আরও কি হচ্ছে 8-এর যোগ হবে। তাহলে 48-এর সাথে আরও 8-এর যোগ হয়ে তাহলে তাদের খাবার কত দিনের মজুদ থাকবে? 48 যোগ 8 তাহলে কত হচ্ছে 56। কতদিন মজুদ থাকবে? খাবারের পরিমাণটা স্থির করা আছে, তাহলে যেহেতু একই পরিমাণের খাবার তাহলে নিশ্চয়ই তাদের কম দিন চলবে। দেখো এখানে কি হচ্ছে যে প্রথমে সৈন্য সংখ্যা কি হচ্ছে বাড়ছে, এবং তাহলে সপ্তাহের সংখ্যা কি হবে, তাদের খাবার মজুদ নিশ্চয়ই কমবে। তাহলে এটা কি হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক। তো এক্ষেত্রে তোমরা লিখবে, দেখো এক্ষেত্রে লিখবে সৈন্য সংখ্যা বাড়ছে তাহলে একই পরিমাণের খাবারও কমবে, সুতরাং সৈন্য সংখ্যার সঙ্গে সপ্তাহের সংখ্যা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এরপরে ঐকিক নিয়মে সমাধান করে পাই। দেখো এক্ষেত্রে কি লিখবে, যে এক্ষেত্রে লিখবে 48 জন সৈন্য সংখ্যার খাবার মজুদ চলবে 7 সপ্তাহ। দেখো তাহলে 48 জন সৈন্যের খাবার মজুদ চলবে 7 সপ্তাহ, তাহলে একজন সৈন্যের খাবার মজুদ চলবে, তাহলে যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক তো তোমরা এই 7/48 লিখতে পারবে না, কারণ সরল সম্পর্কে এরকম ভাগ করে লেখা হয়। এক্ষেত্রে হয়ে যাবে গুণ করে লিখতে হবে 7 গুণিত 48। তারপরে দেখো যে এখানে বলেছে 56 জনে তাহলে কত দিনের খাবার মজুদ থাকবে, তাহলে এখানে লিখব 56। দেখো 7 গুণিত 48 আর এইখানে হয়ে যাবে ভাগ, তাহলে নিচে হয়ে যাবে 56। দেখো এবারে কাটাকুটি করবে যে 7 8 56 এবং 6 8 48, তাহলে কত সপ্তাহে থাকবে 6 সপ্তাহে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার 6 সপ্তাহ। তাহলে অতএব দিয়ে কি লিখবে, তাহলে অতএব দিয়ে লিখবে যে তবে ওই পরিমাণ খাবার 6 সপ্তাহ চলবে। এরপরে 8-এর দাগের অঙ্কটা দেখে নাও। তো 8-এর দাগের অঙ্কটা দেখো যে একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুত আছে। 10 দিন পর আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। বাকি খাবার সকলের আর কতদিন চলবে হিসাব করে দেখি। তাহলে এখানে দুটি বিষয়ে দেখো, জন মানে নাবিক সংখ্যা এবং এই খাবার মজুত আছে সেই দিন, তাহলে দুটো বিষয় তুলে নাও খাতায়। তো দেখে নাও আমি তুলে নিয়েছি নাবিক সংখ্যা এবং সময় দিন। তাহলে এখানে প্রথমে নাবিক সংখ্যা কত হবে, প্রথমে আছে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুত আছে। 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুত আছে। তারপরে কি আছে দেখো, 10 দিন পর আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। তাহলে এখানে কি হবে দেখো, যে 10 দিন পর আরও 10 জন, তার মানে এখানে 50-এর সাথে আরও 10 জন নাবিক যোগ দিয়েছে, তাহলে এখানে 60 জন হয়ে গেল। আর এখানে আরও 10 দিন পর যেহেতু বলেছে তাহলে এখানে 10 বিয়োগ হয়ে গেল 6। তাহলে এখানে 60 জনের কত দিনের খাবার মজুদ আছে দেখে নাও। তাহলে এটা হয়ে যাবে কোন সম্পর্ক হবে দেখো, এখানে যেহেতু নাবিক সংখ্যা বাড়ছে তাহলে তাদের খাবার যে মজুদ আছে সেই খাবার মজুদটাও কমে যাবে, তাহলে এটা হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক। তাহলে এই ক্ষেত্রে তোমরা লিখবে, তো দেখো এই ক্ষেত্রে লিখবে যে নাবিক সংখ্যা বৃদ্ধি পেলে খাবার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই নাবিক সংখ্যা বাড়লে খাবার মজুদের দিন সংখ্যাও কমবে, সুতরাং এটি ব্যস্ত সম্পর্ক। এবার ঐকিক নিয়মে সমাধান করে পাই। এবার যদি এটা লিখি দেখো এরভাবে লিখতে হবে যে 50 জন নাবিকের মজুদ খাবার চলে 6 দিন, তাহলে একজন নাবিকের মজুদ খাবার চলে 6 গুণিত 50 হবে। এটা কেন হচ্ছে তোমাদেরকে এর আগের অঙ্ক বলেছি যে এটা যেহেতু ব্যস্ত সম্পর্ক তার জন্য এখানে গুণ সম্পর্ক হচ্ছে। তারপরে দেখো যে রয়েছে 60 জন, 60 জনের নাবিকের মজুদ খাবার চলে 6 গুণিত 50/60। এবার দেখো এটা যদি কাটাকুটি করি খুব সহজেই কাটাকুটি হবে, 0 0 কেটে গেল, দেখো 6 1 কে 6, তাহলে এখানে 5 1 কে 5, তাহলে অতএব 5 দিন।
এবার অতএব দিয়ে লিখব, তাহলে অতএব দিয়ে লিখব বাকি খাবারের সকলের আর 5 দিন চলবে। দেখো বন্ধুরা, তোমরা এই 7-এর দাগের 8-এর দাগের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। এই 7, 8 এবং 10-এর দাগের যে অঙ্কটি আছে সেটাও খুব ইম্পর্টেন্ট। তো তোমরা এই অঙ্কগুলো অবশ্যই করবে। তো এরপরে 10-এর দাগের অঙ্কটি দেখে নাও। দেখো যে 10-এর দাগের যে অঙ্কটি আছে, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন হিসাব করে দেখি। তো দেখো এখানে 3টি বিষয় আছে, যেটা হচ্ছে জোন, দিন এবং বিঘা। তাহলে আমি 3টে বিষয় লিখে নেব। দেখো 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন। তো দেখো এখানে আমি 3টে বিষয় লিখেছি, কৃষক, সময় এবং জমি। দেখো 25 জন কৃষক, সময় হচ্ছে 12, 15 বিঘা জমি চাষ করবে। তারপরে আছে দেখো 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে। দেখো যদি সময় স্থির রাখা হয় তাহলে কৃষকের সংখ্যা বাড়লে তারা বেশি জমি চাষ করতে পারবে। অতএব দেখো কৃষক ও জমির মধ্যে সরল সম্পর্ক হবে। তারপরে কৃষকের সংখ্যা স্থির রেখে সময় বাড়ালে বেশি জমি চাষ করা যাবে, তাই সময় ও জমির মধ্যেও সরল সম্পর্ক হবে। এরপর দেখো ঐকিক নিয়মে সমাধান করে পাই। দেখো এরপরে লিখতে হবে তোমাদেরকে, 25 জন কৃষক 12 দিনে জমি চাষ করতে পারে 15 বিঘা, তাহলে একজন কৃষক 12 দিনে জমি চাষ করতে পারে 15/25। এরপর দেখো একজন কৃষক একদিনে জমি চাষ করতে পারে 15/25 গুণিত 12। তারপরে দেখো 30 জন কৃষক একদিনে জমি চাষ করতে পারে, এরপর 30টা উপরে চলে যাবে। তারপরে দেখো 30 জন কৃষক 16 দিনে, এটাই এরপরে আমাদেরকে চেয়েছে 16 দিনে জমি চাষ করতে পারে কত। এবার দেখো এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে দেখো 5 দিয়ে 15কে এবং 25কে কেটে দেবো, তাহলে 5 5-এ 25 আর 5 3-এ 15। এরপর দেখো যে 5-এর সাথে 30 যাবে, 5 6 30, এবার 6 2 12, এবার 2-এর সাথে যদি কাটাকুটি করি 16, তাহলে 2 8-এ 16, এবার উপরে পড়ে রয়েছে 3 আর 8, তাহলে 3 8-এ 24, তাহলে 24 বিঘা। এরপর অতএব দিয়ে লিখব, তাহলে অতএব দিয়ে লিখতে হবে যে 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করবেন। তো তোমরা দেখে নাও যে এখানে 7, 8 এবং 10-এর দাগের যে অঙ্কটি আছে সেটা খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা এটা ফার্স্ট ইউনিটের জন্য অবশ্যই করে রাখবে।